Redmi Turbo 4 গেমার্সদের অতি আকর্ষণীয় একটি ডিভাইস। এই ফোনটির হাই পারফরমেন্সের পাশাপাশি এবার ব্যবহার করা হয়েছে 6550 mAh এর বিগ ব্যাটারি, অর্থাৎ ব্যাটারির সমস্যাটাও কিন্তু সমাধান করে ফেলেছে রেডমি। এবং বন্ধুরা, অন্যান্য বিষয়ে বলার আগে আপনাদেরকে এটা জানিয়ে রাখা দরকার যে এই ফোনটি আমরা কিন্তু দুটি নামে পেয়ে যাচ্ছি। যেটা চাইনিজ ভেরিয়েন্ট রয়েছে সেটাই আমরা পাচ্ছি রেডমি টার্বো 4 নামে, এবং যেটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট এবং ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট রয়েছে সেটা পাচ্ছি আমরা পোকো X7 প্রো নামে। এবং এক্ষেত্রেও মাইনর কিছু আমরা পারফরমেন্সের চেঞ্জ লক্ষ্য করছি, তো ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এগুলো জানিয়ে দেবো। এবং বর্তমানে বাংলাদেশ মার্কেটে এই উভয় ফোনই অ্যাভেলেবেল রয়েছে। তো কোন ফোনটি আমাদের জন্য কেনা যুক্তিযুক্ত হবে বা ভালো হবে এবং কোন ফোনটি আমরা এড়িয়ে যাব তাও জানার চেষ্টা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। রেডমির ফোনগুলোর ক্ষেত্রে সবথেকে মজার ব্যাপার এটা হলো বক্স কন্টেন্টে কোনো কমতি থাকে না। এক্ষেত্রেও আমরা কোনো কমতি দেখছি না, বক্স কন্টেন্ট হিসেবে আমরা সব কিছুই পাচ্ছি। 90 ওয়াটের অ্যাডাপ্টার সেটা কিন্তু আমরা বক্সের মধ্যেই পাচ্ছি, তো আলাদাভাবে কিন্তু কোনো খরচের এখানে ব্যাপার নেই। বন্ধুরা, ফোনটি সম্পর্কে অন্যান্য বিষয়ে বলার আগে যারা আমাদের চ্যানেল নতুন রয়েছেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা এরকমই নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে আমাদের ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এবার ফোনটার ডিজাইনে আমরা কিছুটা পরিবর্তন দেখতে পাচ্ছি রেডমি টার্বো 3 এর তুলনায়। ব্যাক সাইডটা বেশ ফ্ল্যাট রাখাই হয়েছে এবং একটি ডান সাইডে একটি রেখা রাখা হয়েছে, যার কারণে অন্য ফোনের থেকে এই ডিজাইনটা একটু আলাদা করে। এবং ক্যামেরা মডেলটির দিকে খেয়াল করলে আমরা কিন্তু আইফোন 16 মতো ডিজাইন লক্ষ্য করছি। তো ওভারঅল দেখতে গেলে ডিজাইনটা আমার কাছে মোটামুটি লেগেছে। এবং এর যে বিল কোয়ালিটি আমরা দেখছি, ফ্রন্টে গ্লাস রয়েছে, তবে এখানে কি প্রোটেকশন ব্যবহার করা হয়েছে তা নিশ্চিতভাবে এখনও জানা যায়নি। এবং ব্যাক প্যানেল এবং ফ্রেমটি এক্ষেত্রে প্লাস্টিক আমরা লক্ষ্য করছি। তো এক্ষেত্রে আমার কাছে ডিসেন্ট লেগেছে বিল্ড কোয়ালিটি, এবং IP68 রেটিং রয়েছে। তো ধুলাবালি এবং পানিতে ফোনটির তেমন কোনো ক্ষতি হওয়ার সুযোগ নেই। তবে এই ফোনটির পারফরমেন্সের মতো এই ফোনটাও কিন্তু বেশ বাল্কি, বেশ মোটাসোটা রয়েছে, ওয়েটও রয়েছে, বলতে পারেন আমার মতোই। এক্ষেত্রে এই ফোনটিকে কিন্তু পাতলা হিসেবে একেবারেই গণ্য করা যাবে না। প্রথম অবস্থায় এই ফোনটির যদি আমরা স্টোরেজ দিয়ে কথা বলি, যেটা চাইনিজ ভেরিয়েন্ট রয়েছে সেক্ষেত্রে আমরা 12256 GB পাচ্ছি বেস ভেরিয়েন্ট। ইন্ডিয়ানটার ক্ষেত্রে আমরা পাচ্ছি 8256 GB বেস ভেরিয়েন্ট। এক্ষেত্রে LPDDR5X RAM টাইপ এবং UFS 4.0 আমরা স্টোরেজ টাইপ পাচ্ছি। কোনো কমতি নেই এখানে আমরা বলতে গেলে 50,000 টাকার উপরের যে ফোনগুলোতে যে স্টোরেজ টাইপ ব্যবহার করা হয়, এই ফোনটিতেও তাই ব্যবহার করা হয়েছে। তো মাল্টিটাস্কিং বা মাল্টিপল অ্যাপস ওপেন করা, রান করানো ব্যাক প্যানেলে সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেমই এই ফোনটি আমাদেরকে দিচ্ছে না। ফোনটার ডিসপ্লের দিকে লক্ষ্য করলে বেশ বড়সড় ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে 6.67 ইঞ্চির 120 হার্জ রিফ্রেশ রেটের একটি অ্যামোলেড প্যানেল এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে। এবং সিনো বেজেলের দিকে লক্ষ্য করলে আমরা বেশ কম সিনো বেজেলই দেখতে পাচ্ছি। তাছাড়া HDR10+ ডলবি ভিশনের সাপোর্ট রয়েছে। এটি একটি 12-বিট ডিসপ্লে। তো কালার প্রোডাকশন আমরা বেশ ভালোই কিন্তু এই ফোনটিতে লক্ষ্য করে থাকবো। তাছাড়া 1400 নিটসের SBM রয়েছে, ডুয়াল স্টুডিও স্পিকার রয়েছে। তো সাউন্ড কোয়ালিটিও আমরা কিন্তু এই ফোনটি থেকে বেশ ভালো পেতে চলেছি। তো মাল্টিমিডিয়া পারফরমেন্স আমরা বেশ ভালো পেয়ে যাবো এই ফোনটি থেকে। যে কোনো প্ল্যাটফর্মে আমরা যদি মাল্টিমিডিয়া কনজিউম করি কোনো প্রবলেমই আমরা লক্ষ্য করব না। তবে হ্যাঁ, 3.5mm হেডফোন জ্যাকটি নেই, তো সরাসরি আপনি যে ওয়্যার হেডফোন ব্যবহার করবেন সেই সুযোগটা আমরা পাচ্ছি না। তবে গেমিং ফোন হিসেবে এই ফিচারটি থাকা সব ফোনেই দরকার। তবে এই ফোনটার প্রধান আকর্ষণ যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ফোনটির গেমিং পারফরমেন্স। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডেমেনসিটি 8400 আল্ট্রা 4 ন্যানোমিটার একটি চিপসেট। এবং এর যে কোরগুলো ব্যবহার করা হয়েছে সেটা ওভারঅল এই ফোনটি ব্যবহার করার ক্ষেত্রে খুবই ভালো পারফরমেন্স আমাদেরকে দিয়ে থাকবে। এবং এই পারফরমেন্সের সাথে আমরা যদি স্ন্যাপড্রাগনের চিপসেটের সাথে কম্পেয়ার করি, 7+ Gen 3 এর আশেপাশে এই চিপসেটটি স্ট্যান্ড করে। এবং কিছু কিছু ক্ষেত্রে বা গেমিং পারফরমেন্সে 7+ Gen 3কেও কিন্তু এই ফোনটি ছাড়িয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আমরা যদি গেমিংয়ের কথা বলি, PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি খুব ভালোভাবে এই ফোনটি থেকে রান করানো যাচ্ছে। হাই FPS আমরা এই ফোনটি থেকে এই গেম রান করাতে পারছি। এবং জেনশন ইম্প্যাক্টের মতো যে গেমগুলো সেটাও আমরা কিন্তু 60 FPS এই ফোনটি থেকে রান করাতে পারছি। এবং হিটিং হলেও কিন্তু এই ফোনটির পারফরমেন্স ড্রপ করছে না। এক্ষেত্রে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ভেপার কুলিং সিস্টেম, যেটা এই ফোনটিকে ঠান্ডা রাখতে বেশ সহায়তা করে থাকছে। তো ফোনটি থেকে গেমিংয়ের ক্ষেত্রে আমাদের কোনো কম্প্রোমাইজই করতে হচ্ছে না। আসা যাক ফোনটির ক্যামেরা পারফরমেন্সের ক্ষেত্রে। ফোনটির ব্যাক প্যানেলে আমরা দুটি ক্যামেরা সেন্সর পাচ্ছি। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর, যেখানে আমরা OIS এর সাপোর্ট পাচ্ছি। এবং যেটা চাইনিজ ভেরিয়েন্ট সেক্ষেত্রে আমরা সোনি LYT600 সেন্সর ব্যবহার করা হয়েছে। এবং যেটা ইন্ডিয়ান বা ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট অর্থাৎ পোকো X7 প্রো, সেক্ষেত্রে আমরা পাচ্ছি সোনি IMX88
2 এর একটি সেন্সর। তবে হ্যাঁ, ছবির ক্ষেত্রে বেশ পার্থক্য কিন্তু আমরা লক্ষ্য করছি না। এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া রয়েছে। তো ছবির কথা বলতে গেলে আমরা ডিসেন্ট পিকচার পাচ্ছি। রেডমি টার্বো 3 এর থেকে কিছুটা ভালো ছবি আমাদেরকে দিচ্ছে, তবে হ্যাঁ অনেক বেশি কম্পেয়ার করার মতো নয়। এবং ভালো বিষয় হলো আমরা 4K 60 fps ভিডিও রেকর্ডিং এই ফোনটি থেকে করতে পারছি। ফ্রন্টে রয়েছে 20 মেগাপিক্সেলের ক্যামেরা, যেখান থেকে আমরা ডিসেন্ট ছবি লক্ষ্য করছি। এবং কিছু কিছু ক্ষেত্রে যে আল্ট্রা ওয়াইড ক্যামেরাটি রয়েছে তার ছবি কিন্তু বেশ ফ্যাকাশে লাগছে। তো মেইন ক্যামেরা সেন্সরটি থেকে বেশ ভালো ছবি আমরা এই ফোনটি থেকে তুলতে পারছি। তো সোজাসুজি বলতে গেলে ক্যামেরা পারফরমেন্সের ক্ষেত্রে ফোনটা কিছুটা পিছিয়ে থাকছে। এক্ষেত্রে যে ফোনটার কথা আমার মাথায় আসছে যে মোটরোলা S50, সেক্ষেত্রে 50 মেগাপিক্সেল ওয়াইস ক্যামেরা রয়েছে, সোনির সেন্সর ব্যবহার করা আছে এবং টেলিফোটো লেন্সও রয়েছে। তো সেই ফোনটিও কিন্তু আপনারা চেক আউট করতে পারেন যদি আপনাদের ক্যামেরা ওরিয়েন্টেড ফোন দরকার হয় মিড বাজেট সেগমেন্টে। এবং সেক্ষেত্রে কিন্তু স্ন্যাপড্রাগনের প্রসেসর রয়েছে। এই ফোন ভিডিওটির আউটরোতে কিন্তু সেই থাম্বনেলটি থাকবে, আপনি সেখান থেকে ক্লিক করে দেখতে পারেন বা চ্যানেলে সরাসরি গিয়েও সেই ভিডিওটি দেখে আসতে পারের। এবার আসা যাক এই ফোনটির সব থেকে বড় যে হাইলাইটটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এই ফোনটির ব্যাটারি পারফরমেন্স। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6550 mAh এর সিলিকন কার্বনেটের ব্যাটারি। তো বিগ ব্যাটারি এই ফোনটিতে লক্ষ্য করছি এবং পাশাপাশি 90 ওয়াটের অ্যাডাপ্টার এই ফোনটির বক্সের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। প্রায় 50 মিনিটের মধ্যে কিন্তু আমরা ফোনটিকে ফুল চার্জ করে নিতে পারবো এবং 8 ঘন্টার উপরে একটা না রান টাইম কিন্তু আমরা এই ফোনটিতে পেয়ে যাচ্ছি। তো এক কথায় বলতে গেলে একদিনের উপরে কিন্তু আমরা এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ অবশ্যই পেয়ে যাব। তো ব্যাটারি পারফরমেন্সের ক্ষেত্রে এই ফোনটি বেশ ভালোই লক্ষ্য করছি। তো যারা গেমার রয়েছেন পাশাপাশি কিন্তু একটি বিগ ব্যাটারি দরকার হয়, তো এই ফোনটি কিন্তু এক্ষেত্রে সেই জায়গাটি ফুলফিল করে ফেলেছে। এবং এই ফোনটির ওএস হিসেবে আমরা হাইপার ওএস 2.0 দেখতে পাবো, যেটা রান করবে অ্যান্ড্রয়েড 15 এর সাথে। এক্ষেত্রে যে পোকো X7 Pro এবং রেডমি টার্বো 4 এক্ষেত্রে কিছুটা পার্থক্য আমরা দেখছি। যেটা পোকো X7 Pro রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা যে এআই যে ফিচারগুলো সেটা আরও এনহ্যান্স দেখতে পাচ্ছি বা কয়েকটা ফিচার বেশি রয়েছে পোকো X7 Proতে। তার তুলনামূলকভাবে রেডমি টার্বো 4 একটু পিছিয়ে থাকছে। পাশাপাশি রেডমি 4-এ কয়েকটা ব্লোটার রয়েছে যা আমরা ইজিলি আনইনস্টল করতে পারছি। তাছাড়া সেন্সর হিসেবে আমরা ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পাচ্ছি, যেটা ফাস্ট ও একুরেট কাজ করছে এবং ফেস আনলক তো অবশ্যই আছে। কানেক্টিভিটি হিসেবে ব্লুটুথ 6 রয়েছে, ওয়াইফাই 6 রয়েছে, অবশ্যই এটি একটি 5G ফোন। NFC রয়েছে, তবে নেই 3.5mm এর হেডফোন জ্যাকটি, যেটা একটি গেমিং ফোনে থাকা অত্যাবশ্যকীয়। এবার জানিয়ে দিচ্ছি এই ফোনটির প্রাইস বাংলাদেশ মার্কেটে কত রয়েছে। প্রথম অবস্থায় প্রায় 2 মাস আগে এই ফোনটির দাম বাংলাদেশ মার্কেটে 40,000 টাকার আশেপাশে ছিল। এখন পোকো X7 Pro বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে এবং যেটা পোকো X7 Pro সেটা 8/256GB পাওয়া যাচ্ছে বাংলাদেশ মার্কেটে 36,000 টাকায়। এবং যেহেতু এই ফোনটি 37,000 টাকায় পাওয়া যাচ্ছে, তো রেডমি টার্বো 4 সেটা কিন্তু এখন বাংলাদেশ মার্কেটে 33, 34 বা 32,500 এরকম প্রাইসে পাওয়ার কথা, বা এক্ষেত্রে এরকম প্রাইসে পাওয়া যেতে পারে। তবে এক্ষেত্রে আমার সাজেশন থাকবে যদি আপনার বাজেটে হয় সেক্ষেত্রে আপনি পোকো X7 Pro কিনবেন ইন্ডিয়ান ভেরিয়েন্টটা। ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টটা কেনার জন্য মানা করবে এই কারণে যে ওই ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট ফোনটিতে কিন্তু 6000 mAh এর ব্যাটারি রয়েছে, যেখানে পক্ষান্তরে চাইনিজ ভেরিয়েন্ট এবং ইন্ডিয়ান ভেরিয়েন্টে রয়েছে 6550 mAh এর ব্যাটারি। তো ভালো ফিচার সহ যদি ফোনটি নিতে হয় তাহলে ইন্ডিয়ান ভেরিয়েন্টটি নেওয়াই আমার মনে হয় যে যুক্তিযুক্ত হবে। তাছাড়া যদি আপনার বাজেট কিছুটা কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি চাইনিজ ভেরিয়েন্টের সাথেও যেতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম কিন্তু আমরা ফোনটিতে দেখছি না। এবং যেটা আমরা লক্ষ্য করে থাকি বেশ কিছুটা হিট তো ফোন অবশ্যই জেনারেট করবে যেহেতু গেমিং ফোন। তো ভিপার কলিং সিস্টেম রয়েছে এবং ক্যামেরার ক্ষেত্রে কিন্তু ফোনটি কিছুটা পিছিয়ে থাকছে। ডিসপ্লের দিকে লক্ষ্য করলে আমরা যে স্যামসাংয়ের যে ডিসপ্লে রয়েছে অতটা ভালো ডিসপ্লে এখানে দেখছি না, তবে হ্যাঁ কাজ চালিয়ে নেওয়ার মতো এবং যেহেতু 1.5K রেজলিউশনের ডিসপ্লে এটি, তো বেশ ভালো আমরা লক্ষ্য করছি। তবে হ্যাঁ যেটা বললাম যে একটি স্যামসাংয়ের অ্যামোলেড ডিসপ্লের সাথে কম্পেয়ারের মতো ডিসপ্লে কিন্তু এটা দেখছি না। তো এই ব্যাড সাইড আপনি এই ফোনটিতে লক্ষ্য করতে পারেন কেনার পরে। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।